ওভারঅল অটোমোবাইল মার্কেটটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে একটা এসইউভি গাড়ির ট্রেন্ড চলে এসছে। মানে একটা সময় যেখানে লোকে হ্যাচব্যাক গাড়ি পছন্দ করতো কিংবা সিদান গাড়ি পছন্দ করতো, সেই জায়গাটা এখন আস্তে আস্তে হারিয়ে গেছে। মানে লোকে এসইউভি গাড়ির দিকেই বেশি ঝুঁকছে। ইনফ্যাক্ট যদি ফার্স্ট টাইম বায়ার হয় তাহলেও দেখবেন যে এসইউভি গাড়ির দিকেই অনেকে বেশি ঝুঁকে থাকেন। কিন্তু এই সিনারিওটা আগে এরকম ছিল না। মানে আজ থেকে বেশ কয়েক বছর আগে যদি দেখেন তাহলে দেখবেন যে হ্যাচব্যাক গাড়ির একটা ট্রেন্ড ছিল ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে। মানে ফার্স্ট টাইম বায়াররা জেনারেলি স্মল হ্যাচব্যাক সেগমেন্টে কিংবা এন্ট্রি লেভেল সেগমেন্টে যে সমস্ত হ্যাচব্যাক গাড়িগুলো আছে সেগুলো কিনতো। অল্টো কেটেন কিনতো, ওয়াগনার কিনতো, কিংবা কোনো কোনো ক্ষেত্রে সুইফট গাড়িও কিনতো। আর তাই সেলসেও সেই জিনিসটা প্রতিফলন হতো। অর্থাৎ সেলসের বিচারে অল্টো কেটেন গাড়ি কখনো 1 নম্বর পজিশানে থাকতো, কখনো ওয়াগনার গাড়ি 1 নম্বর পজিশানে থাকতো, সুইফট গাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হতো। কিন্তু এখন সেই জিনিসটা আর নেই। মানে হ্যাঁ, এটা আছে ঠিকই যে ওয়াগনার গাড়ি কিংবা সুইফট গাড়ি প্রচুর পরিমাণে এখনও বিক্রি হচ্ছে, কিন্তু অল্টো কেটেন গাড়ি আর সেই রকম পরিমাণে বিক্রি হয় না। আপনি যদি গত কয়েক মাসের বা গত 1-2 বছরের সেলস ফিগার দেখেন তাহলে দেখবেন যে ওয়াগনার গাড়ি এবং সুইফট গাড়ি 1 থেকে 10-এর মধ্যে পজিশানে থেকে যাচ্ছে, কিন্তু অল্টো কেটেন গাড়ি 1 থেকে 25 নম্বর পজিশনের মধ্যে থাকছে ঠিকই, কিন্তু টপ 10-এর মধ্যে অনেক সময় থাকছে না। ইনফ্যাক্ট বেশিরভাগ সময় থাকে না। এরকমও হয়েছিল একবার অল্টো কেটেন গাড়িটা টপ 25-এর লিস্ট থেকে কয়েক মাস আগেই আউট হয়ে গিয়েছিল। অর্থাৎ অল্টো কেটেন একটা সময় যে ক্রেজটা ছিল সেই ক্রেজটার এখন নেই। কিন্তু অল্টো কেটেন তো খারাপ গাড়ি নয়, একটা 4 সিটার গাড়ি। হ্যাঁ, আপনি বলবেন যে 4 সিটার বলছেন কেন, এটা তো 5 সিটার গাড়ি। বেসিক্যালি এর যে পেছন দিকে সিটটা আছে সেটা কিন্তু 3 জনের জন্য অতটা কমফোর্টেবল নয়, তাই এটাকে 4 সিটার গাড়ি বলাটাই ঠিক। আর এই গাড়িটা সিটির জন্য খুব ভালো গাড়ি। হাইওয়েতেও আপনি টুকটাক নিয়ে যেতে পারেন, মাইলেজ ভালো, গাড়ির ইঞ্জিনটা ট্রায়েড টেস্টেড অ্যান্ড প্রোভেন ইঞ্জিন, একটা ট্রাস্ট ওয়ার্দি গাড়ি। কিন্তু এখন অল্টো কেটেন গাড়ির সেলটা হঠাৎ করে কমে যাচ্ছে কেন? তাই আজকের ভিডিওতে আলোচনা করব যে অল্টো কেটেন গাড়িটা কেন দিনের পর দিন পিছিয়ে পড়ছে, আর 2026-এ কেন এই গাড়িটাকে লোকে প্র্যাকটিক্যাল গাড়ি বলে মনে করছে না। ভেরিয়েন্ট ওয়াইজ আলোচনা করব, কারণ প্রত্যেকটা ভেরিয়েন্টে কিছু কিছু এমন জিনিস আছে যেটার জন্য লোকে এই গাড়িটাকে পছন্দ করছে না। প্রথমেই অল্টো কেটেনের যে বেস ভেরিয়েন্টটা, যেটাকে অল্টো কেটেন স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট বলা হচ্ছে, যেটার এক্স শোরুম প্রাইস 3,70,000 টাকার মতো। সেটার কোন কোন ফিচারগুলো ভালো ফিচার সেটা নিয়ে আগে বলি। যে এতে যে সেফটি ফিচারগুলো আছে, যেমন 6 এয়ারব্যাগ আছে, ABS উইথ EBD আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি সিস্টেম আছে, ফ্রন্ট সিট বেল্ট প্রিটেনশনার অ্যান্ড ফোর্স লিমিটার আছে, রিভার্স পার্কিং সেন্সার আছে, আরও অনেক সেফটি ফিচার্স আছে। কিন্তু এতে যে যে জিনিসগুলো মেজারলি নেই সেটা হচ্ছে যে এতে নো মিউজিক সিস্টেম, কোনো মিউজিক সিস্টেম নেই, পাওয়ার উইন্ডো নেই। এবার এই দুটো আপনার অনেক সময় মনে হতে পারে যে মিউজিক সিস্টেম নেই তো কী হয়েছে, পাওয়ার উইন্ডো নেই তো কী হয়েছে, গাড়ি তো নেওয়াই যেতে পারে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এতে পাওয়ার স্টিয়ারিংই নেই। আজকের দিনে 2026-এ যেখানে নর্মাল ফিচার হচ্ছে একটা গাড়ির পাওয়ার স্টিয়ারিং থাকতেই হবে, সেই পাওয়ার স্টিয়ারিংটা এই স্ট্যান্ডার্ড গাড়িতে নেই। আবার এই গাড়িতে আরেকটা মেজর ফিচার নেই, সেটা হচ্ছে এয়ার কন্ডিশন। অর্থাৎ 2026-এ দাঁড়িয়ে কেউ যদি বলে যে একটা গাড়ি আমি প্রোভাইড করছি যে গাড়িতে এয়ার কন্ডিশনার নেই, এবং সেই দেশে প্রোভাইড করছি যেখানে 9 থেকে 10 মাস গরম থাকে, তাহলে কেউ কি এই গাড়িটা কিনবে না। সুতরাং অল্টো কেটেন গাড়িটার যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট বা বেস ভেরিয়েন্টটা, সেটা একদম কোনো বিনা বাক্য ব্যয় এটা রিজেক্ট হয়ে যায়, কেউ চয়েস করবে না। সে যতই সেফটি ফিচার্স থাকুক না কেন, এই গাড়িটা সিলেক্ট করা কিন্তু একদম বেসলেস বলে মনে হয়। আর সেই জন্যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো এই গাড়িটা বা এই ভেরিয়েন্টটা লোকে পছন্দ করে না। এবারে ওপরের ভেরিয়েন্টটায় যাই, সেটা হচ্ছে LXi-O-তে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে এবং MT উইথ CNG আছে। এর যে এক্স শোরুম প্রাইস, যেটা ম্যানুয়াল ট্রান্সমিশন, সেটার দাম হচ্ছে 4 লাখ টাকা, আর এর যে MT উইথ CNG আছে সেটার দাম হচ্ছে 4,82,000 টাকার মতো। মানে এক্স শোরুমের কথা বলছি। এতে পাওয়ার স্টিয়ারিং আছে, এয়ার কন্ডিশনারও আছে, কিন্তু মিউজিক সিস্টেম নেই, আবার ফ্রন্ট পাওয়ার উইন্ডোও নেই। এবার আপনি মনে করবেন যে মিউজিক সিস্টেম নেই তো কী হয়েছে, আমি শোরুম থেকে একটা মিউজিক সিস্টেম লাগিয়ে নেবো, কিংবা শোরুম থেকে যদি বেশি দাম পড়ে তাহলে বাইরে থেকে একটা মিউজিক সিস্টেম লাগিয়ে নেবো, মানে আফটার মার্কেট মিউজিক সিস্টেম। এবার এইখানে আমি একটা ভিডিও আপনাকে রেফার করতে চাই, যেটা এখানে আই বটনে দিয়ে দেবো। সেখানে আরও বিস্তারিতভাবে বলেছি, কিন্তু সেই ভিডিওটার একটা জিস্ট হচ্ছে এই, যে গাড়িটা আপনি যে শোরুম থেকে কিনছেন সেই শোরুম থেকেই যদি আপনি মিউজিক সিস্টেম লাগিয়েও নেন, তাহলে কিন্তু সেই মিউজিক সিস্টেমের কোনো ওয়ারেন্টি
কোম্পানি থেকে পাবেন না। হ্যাঁ, শোরুম থেকে পাবেন, কিন্তু কোনো কোম্পানি থেকে পাবেন না ওয়ারেন্টি। কিংবা ইন্স্যুরেন্স যেটা আপনি নিয়েছেন, সেই ইন্স্যুরেন্সেও কিন্তু আপনার যে মিউজিক সিস্টেমটা সেটা কিন্তু কভার হবে না। আবার অন্যদিকে গাড়ির যদি কোনো ইলেকট্রিক্যাল ফল্ট হয় এবং সেখানে যদি আপনি ওয়ারেন্টি ক্লেম করতে যান, মানে নতুন গাড়ি ধরুন ওয়ারেন্টির মধ্যে আছে গাড়িটা, আপনি ওয়ারেন্টি ক্লেম করতে গেলেন এবং সেখানে যদি ইন্সপেকশানে দেখা যায় যে আপনি যে মিউজিক সিস্টেমটা যেটা শোরুম থেকে লাগিয়েছেন কিংবা আফটার মার্কেট লাগিয়েছেন সেটার জন্যে এই ইলেকট্রিক্যাল ফল্টটা হয়েছে, তাহলে কিন্তু আপনার ওয়ারেন্টিটা ভয়েড হয়ে যাবে। মানে ইলেকট্রিক যেটা ফল্টি হয়েছে সেটার ওয়ারেন্টিটা কিন্তু ভয়েড হয়ে যাবে, প্লাস এটা ইন্স্যুরেন্সেও কভার হচ্ছে না। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপনি পারলে দেখে নেবেন এবং সেখানে অনেকগুলো উদাহরণ, মানে অনেকগুলো কেস স্টাডি নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো বেসিক্যালি আপনার মনে হতে পারে যে এলএক্সআই ও ভেরিয়েন্টটা নিয়ে আমার কোনো লাভ নেই, কারণ এতে মিউজিক সিস্টেম নেই। মিউজিক সিস্টেম লাগালে এতে একটা ওয়ারেন্টি ভয়েড হওয়ার সম্ভাবনা আছে, তাই আপনি তার ওপরের ভেরিয়েন্টে যাবেন, মানে ভিএক্সআই ও যে ভেরিয়েন্টটা আছে সেটাই যাবেন। এবার ভিএক্সআই ওতে আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, ম্যানুয়াল ট্রান্সমিশন উইথ সিএনজি আছে এবং এএমটি আছে। ম্যানুয়াল ট্রান্সমিশনের দাম হচ্ছে 4.5 লাখ টাকা, মানে এক শোরুমের কথা বলছি। 4,95,000 টাকা হচ্ছে এজিএস বা এএমটিটার দাম, এবং সিএনজিটার দাম হচ্ছে 5,32,000 টাকার মতো। এবং এই ভিএক্সআই ভেরিয়েন্টে কিন্তু সেফটি ফিচার্স আরও 2-3টে বেশি এসে গেছে, যেমন স্পিড সেন্সিং, অটো ডোর লক, ইম্প্যাক্ট সেন্সিং, ডোর আনলক, হাই স্পিড অ্যালার্ট ফাংশন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অন্যান্য এক্সিস্টিং সেফটি ফিচার্স যেগুলো বেস ভেরিয়েন্ট থেকেই দেওয়া হচ্ছে তার সাথে অ্যাড হয়ে গেছে। তো এবার আপনার মনে হতে পারে যে ভিএক্সআই এর যে ভেরিয়েন্টটা আছে সেটা ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট, কারণ এতে মিউজিক সিস্টেমও আছে, ফ্রন্ট পাওয়ার উইন্ডোও আছে, আবার এতে 2টো স্পিকার সিস্টেমও এসে যাচ্ছে। এবার যদি আপনি সেই অর্থে দেখতে যান না, এই ভিএক্সআই ভেরিয়েন্টটাই হবে বাজেট কাস্টমারদের জন্য ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট। বেশিরভাগ ক্ষেত্রে লোকেরা যেটা করে থাকে যে ভিএক্সআই ভেরিয়েন্টটাই কিন্তু লোকে পছন্দ করে থাকে, কারণ নমিনাল টু নমিনাল এতে মিউজিক সিস্টেমটা এসে যায়, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সমস্ত সেফটি ফিচার্সগুলো এতে এসে যাচ্ছে। সুতরাং এটাই হচ্ছে ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট। এবার দেখুন ভিএক্সআই এর নিচে এলএক্সআই ভেরিয়েন্ট, এলএক্সআই ও, আর যে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট সেটা কিন্তু একবারে রিজেক্ট হয়ে গেছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওই গাড়ি দুটো কেউ কিনছে না। এবার ভিএক্সআই ও এর ওপরের যে ভেরিয়েন্টটা ভিএক্সআই প্লাস ও ভেরিয়েন্ট, সেটায় ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 5 লাখ টাকা, এবং ম্যানুয়াল ট্রান্সমিশন উইথ সিএনজি আছে, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 5,45,000 টাকার মতো। অর্থাৎ আপনি যদি ম্যানুয়াল ট্রান্সমিশনটা ধরেন, সেটা ভিএক্সআই ও এর থেকে ভিএক্সআই প্লাস ও এর দাম 50,000 টাকা বেশি। এবার এই 50,000 টাকা বেশি দিয়ে লোকে কী কী ফিচার্স পাচ্ছে না, আগের ভিএক্সআই ও ভেরিয়েন্টের 2টো স্পিকার ছিল, এটা আরও 2টো স্পিকার, অর্থাৎ 4টে স্পিকার পেয়ে যাচ্ছে। এতে অ্যান্ড্রয়েড অটো আর অ্যাপেল কারপ্লে পেয়ে যাচ্ছে, রিয়ার পার্সেল ট্রে পেয়ে যাচ্ছে, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোল পেয়ে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভিএক্সআই প্লাস ওতে এসে যাচ্ছে। সুতরাং এই গাড়িটাকেও আপনার ভ্যালু ফর মানি ভেরিয়েন্ট মনে হতে পারে, কিন্তু এই 5 লাখ টাকা দিয়ে যখন আপনি ম্যানুয়াল ট্রান্সমিশন কিনতে যাচ্ছেন, তখন আপনার মনে হতে পারে যে আমি যে গাড়িটা কিনছি সেটা ঠিক আছে, সিটির জন্য যথেষ্ট ভালো কার, এটার যে ইঞ্জিনটা আছে সেটা ট্রায়েড টেস্টেড, এবং তার সাথে সাথে এটায় অনেকগুলো ফিচার্সও পেয়ে যাচ্ছি, সেফটি ফিচার্সও আছে, কিন্তু এর থেকে যদি কিছু টাকা বেশি দিই তাহলেই তো আমি ওয়াগনার গাড়ি পেয়ে যাব। অর্থাৎ ওয়াগনার গাড়ি আমি বলছি না বেস ভেরিয়েন্ট কিনবেন, কারণ বেস ভেরিয়েন্টে এদের মিউজিক সিস্টেম নেই, কিন্তু এদের যে ভিএক্সআই ভেরিয়েন্টটা আছে, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 5,52,000 টাকা ম্যানুয়াল ট্রান্সমিশনের, সেটা কিন্তু মিউজিক সিস্টেম এসে যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লেওয়ালা মিউজিক সিস্টেম নেই, কিন্তু একটা মোটামুটি মিউজিক সিস্টেম এসে যাচ্ছে। এবং তার ওপরে ওয়াগনার যে গাড়িটা আছে সেটা একটু স্পেসিয়াস গাড়ি, এর যে লাগেজ স্পেসটা আছে সেটাও কিন্তু অল্টো কেটেনের থেকে বেশি, এটা হাই রোড ম্যানার্স অল্টো কেটেনের থেকে বেটার, এবং সিটির জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট গাড়ি, ভলুমিনাস গাড়ি। তো ন্যাচারালি লোকে ওয়াগনার গাড়ির দিকেই ঝুঁকবে। আবার যদি একটু ছোটোর দিকে চাই গাড়ি, অর্থাৎ সেলেরিও টাইপের গাড়ি, সেলেরিও গাড়িরও বেস ভেরিয়েন্টে মিউজিক সিস্টেম নেই। ইনফ্যাক্ট সেলেরিও গাড়ির যে বেসের ওপরের 2টো ভেরিয়েন্ট আছে তাতেও মিউজিক সিস্টেম নেই। এদের যে জেডএক্সআই ভেরিয়েন্টটা আছে, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 5,71,000 টাকার মতো, তাতে মিউজিক সিস্টেম এসে যাচ্ছে। এবং উল্টো দিক থেকে সেলেরিও যে গাড়িটা আছে সেটা কিন্তু অনেক প্লান্টেড হয়ে বড় রাস্তায় চলে, হাইওয়েতে চলে, সিটির জন্যও খুব ভালো গাড়ি, অল্টো কেটেনের থেকে বেশ কিছু মাত্রায় ভালো। সুতরাং সেলেরিও গাড়িও অনেক সময় পছন্দ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেলেরিও গাড়ির সেল বেশি নয়, তার থেকে ওয়াগনার গাড়িকে বেশি লোকে পছন্দ করছে, কারণ এর স্পেসটা বেশি, মাথায় যে হাইটটা সেটাও বেশি,
এবং ডিকি স্পেসও বেশি, সেই জন্য লোকে বেশি চয়েস করে থাকে। আবার আরেক দিক থেকেও দেখুন, শুধুমাত্র সেলেরিও কিংবা ওয়াগানার নয়, টাটা টিয়াগো যে গাড়িটা আছে সেটারও দাম কিন্তু টপ ভেরিয়েন্ট যে গাড়িটা আছে VXi প্লাস তার থেকে খুব একটা ডিফারেন্স নেই। সুতরাং এই তিনটে গাড়ি অর্থাৎ টাটা টিয়াগো, ওয়াগানার, সেলেরিও গাড়ি, এই তিনটে গাড়ি কিন্তু অনেক ক্ষেত্রে অল্টো কেটেনের যে টপ ভেরিয়েন্টটা আছে VXi প্লাস সেটার সেলটাকে মেরে দিচ্ছে। সুতরাং সব দিক থেকে যদি দেখেন তাহলে অল্টো কেটেনের VXi যে মডেলটা আছে সেটাই একমাত্র বিক্রি করার মতো মডেল আছে। বাকি যে সমস্ত ভেরিয়েন্টগুলো আছে, নিচের দিকের ভেরিয়েন্ট তো বাদই দিন, ওপরের দিকের ভেরিয়েন্টেও কিন্তু কিছু কিছু যারা কাস্টমার আছে তারা অনেক সময় ওয়াগানারের দিকে, কখনো বা টাটা টিয়াগোর দিকে, কখনো কিছু কিছু যারা কাস্টমার আছে তারা কিন্তু সেলেরিওর দিকেও ঝুঁকছে। আর সেই জন্যেই আলটিমেটলি অল্টো কেটেন গাড়িটার সেলটা কিন্তু কমে যাচ্ছে। এবং সেই জন্যই 2026-এ এসে এখন একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে অল্টো কেটেন গাড়িটা আদপেও ভ্যালু ফর মানি কিনা। ভ্যালু ফর মানি নিশ্চয়ই, কিন্তু ডেফিনেটলি এর যে VXi ভেরিয়েন্টটা আছে সেটাই ভ্যালু ফর মানি। বাকি যে সমস্ত ভেরিয়েন্টগুলো আছে কোনো না কোনো ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে, সেই জন্যে অল্টো কেটেনের বিক্রিও কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। এবং যত লোকে এই জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়্যার হতে থাকবে, যত লোকে এনকোয়ারি করতে থাকবে, তত দেখবেন যে আস্তে আস্তে অল্টো কেটেনের বিক্রিটা কমে যাওয়ার আরও সম্ভাবনা থাকছে। আপনার কি মনে হয় অল্টো কেটেন কি 2026-এ সত্যি সত্যি একটা বিপদের মুখে আছে, যেখানে অন্য গাড়িগুলো যেটা টপ ভেরিয়েন্ট আছে অল্টো কেটেন তার ওপরে বা তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর যে বেস ভেরিয়েন্টগুলো আছে সেটা কিছু মাত্রায় হলেও কম প্র্যাকটিক্যাল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি আরও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন, বাই।